আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে, আপনারা যেই রক্তের উপর দাঁড়িয়ে, যে জীবনের উপর দাঁড়িয়ে, যে মানুষগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের উপর দাঁড়িয়ে আপনারা রাজনৈতিক দলগুলো করেছেন, সেই আকাঙ্ক্ষাটা আপনারা কি ফুলফিল করতে পেরেছেন কিনা সেই বিষয়টা নিয়ে আপনার কাছে পরে আসবো। রবি ভাই, এই বিষয়গুলো আপু যে বললেন যে আপনাদের মধ্যে ওই শুধুমাত্র এমনটা আছে এখানে কেউ আশা করতে পারে না সে দলের সভাপতি হবে, সাধারণ সম্পাদক হবে বা বড় পদে যাবে, এখানে একটা মানে মানে ব্যক্তিকেন্দ্রিক আবর্তিত হচ্ছে। আশা আপনি করবেন কিসের ভিত্তিতে? আপনি পার্টির প্রধান হতে চান, সেটা কাউন্সিলররা তো সমর্থন দিতে হবে আপনাকে। আপনার পার্টিতে কাউন্সিলর আছে না, আপনি নেতা নির্বাচনের প্রক্রিয়া আছে না, সেই নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আপনাকে তো প্রতিদ্বন্দ্বিতা করে ওখানে যেতে হবে। আপনাকে তো প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ মানা করেনি। এখন ধরেন আমি তো 3টা কাউন্সিলে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে, এই গঠনতন্ত্র সংশোধন কমিটি তো আপনি ছিলেন। হ্যাঁ, তো এখন কাউন্সিল হচ্ছে কেউ শত শত কাউন্সিলর, তাই তো? কেউ কম্পিটিশন করছে না। আবার ধরেন কেউ সমর্থন দিয়ে দিচ্ছে এককভাবে। এখন এটা কি গণতন্ত্র প্রক্রিয়া? সবাই বললো যে না ঠিক আছে, একটা কমিটি করার পর্যন্ত দায়িত্ব কাউন্সিলররা স্বপ্রণীতভাবে দিয়ে দিচ্ছে, একজনের নামও প্রস্তাব করতে চান না। আপনি যেটা ভালো মনে করেন, আমরা এই ক্ষমতা দিয়ে দিলাম প্রেসিডেন্ট, পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবকে, তারা একটা কেন্দ্রীয় কমিটি গঠন করুক, সবাই সমস্বরে স্বেচ্ছাপ্রণোদিতভাবে দিচ্ছে। আপনি কীভাবে করবেন? এটা গণতন্ত্র না? আপনাকে উপর যদি সবাই আস্থা রাখে, নাহিদ ইসলাম বলছেন এবার আছেন, আগামীতে কাউন্সিলে নাও হতে পারেন, ওনারা ওই প্র্যাকটিসটা করে যদি জনগণের সমর্থন পেয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল হন, মোস্ট ওয়েলকাম, সেখানে তো কোনো দ্বিমত নাই। আর কিন্তু আমার যে প্রক্রিয়া, সেটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া এবং জনগণ কর্তৃক গ্রহণযোগ্য প্রক্রিয়া, সেটা আমাদের কাউন্সিলররা বা আমাদের দলের প্রাথমিক সদস্য থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যরা পর্যন্ত এই প্রক্রিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। আপনি কেন অন্য প্রক্রিয়াতে আমাকে বাধ্য করতে যাচ্ছেন? আর এটা তোমার হিডেন প্রক্রিয়া না, এটা আমার ঘোষণাপত্র, মূলনীতি এবং আমার গঠনতন্ত্রের মধ্যে স্টাবলিশড। সেটা দেখেই মানুষ আমার দল করতে আসছে, সেই আদর্শ নিয়ে আমি জনগণের কাছে যাচ্ছি, আর সেই আদর্শটাকে জনগণ সমর্থন জানাচ্ছে। আমি তো এই প্রক্রিয়ায় দল চালাতে চাই, এই প্রক্রিয়ায় রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিতে চাই, সেটা তো আমার হিডেন কিছু না। আরেকটা কথা মনে দরকার, শেখ হাসিনার ফ্যাসিবাদী কি করেছে সেটা কোনো উদাহরণ হতে পারে না। শেখ হাসিনা ফ্যাসিবাদ, যার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পতন ঘটিয়েছি। সে কি করেছে সেই কল্পনা মাথায় রেখে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, জনগণ কর্তৃক গ্রহণযোগ্য রাজনৈতিক দল, বারবার নির্বাচিত রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে অব্যাহতভাবে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা রাজনৈতিক দল এর জন্য তা প্রযোজ্য হবে, এটা যারা ভাবেন তারা রাজনৈতিক হীনমন্যতায় আছেন অথবা গ্রহণযোগ্যতার ঘাটতির মধ্যে আছেন, সংকটের মধ্যে আছেন। আপনি একটা নতুন ডাইমেনশন নিয়ে আসছেন, খুবই ভালো, আমি তো স্বাগত জানাই রাজনৈতিক দলগুলিকে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি জন আকাঙ্ক্ষা ধারণ করবেন না, আপনি আরো প্রসারিত হতে চাইবেন না, আপনি অন্য রাজনৈতিক দলের ত্রুটি খুঁজে আর নিজের মহত্বের জায়গাগুলিকে ফোকাস করবেন না, সেটা রাজনীতি না। মোট কথা হচ্ছে ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন দর্শন, ভিন্ন চিন্তা মূল্যায়ন করবে জনগণ, এবং সেটা ভোটের মাধ্যমে। কারণ জনগণ আপনাকে যে প্রক্রিয়াটা সমর্থন দেবে সেটাই হচ্ছে বৈধ এবং সমর্থিত রাজনৈতিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে আমাদের মনোযোগী হওয়া উচিত। আর সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলে, এটা বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি কারণে যুগে যুগে সংস্কারটা হয়েছে পৃথিবীর। আজকে পশ্চিমা দেশের গণতন্ত্র বলছেন একদিনে হয়নি। আমরা তো ভালো ছিলাম, ভালো করছিলাম, অন্তত পক্ষে আমি বলবো 91, 96, 2001, 2008-এ কিছুটা বিচ্যুতি হলো, আমি বলবো যে আমরা সংস্কারের দিকে এবং ক্ষমতা পরিবর্তন, নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়া, নির্বাচিত না হলে ক্ষমতার বাইরে যাওয়া একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় গুণ, যে আমি নির্বাচিত হয়নি বাট ক্ষমতার বাইরে থাকবো। সেই প্র্যাকটিসের মধ্যে আমরা ছিলাম বিপু। কিন্তু সমস্যা হচ্ছে আজ পর্যন্ত যদি আরও 3টা নির্বাচন, বিশেষ করে 14, 18, 24 এবং আগামীতে যে নির্বাচন, এই আরও 4টা নির্বাচন যদি এই একই প্রক্রিয়ার মধ্যে আমরা করতে পারতাম, অর্থাৎ নির্বাচিত হলে ক্ষমতায় যেতে হয়, নির্বাচন জনগণ সমর্থন না দিলে ক্ষমতার বাইরে আসতে হয়, এই ক্ষমতা হস্তান্তরের এই জনরায়ের ভিত্তিতে যে প্রক্রিয়া, সেটা অব্যাহত রাখতে পারলে আমাদের রাজনীতিটা কিন্তু এস্টাবলিশড হয়ে যেত পশ্চিমা দেশের গণতন্ত্র। ক্ষমতার মোহ আমাদের কাজ করতো না, আমরা ক্ষমতা পেতেও যেমন জানতাম, হারাতেও শিখতাম। কিন্তু সেই প্রক্রিয়াটা ব্যাহত করেছে শেখ হাসিনা গত 17 বছর। এটা ক্ষতি হয়েছে এবং তার থেকে উত্তরণের জন্য একমত হয়েছে, নতুন রাজনৈতিক দলও হয়েছে। আসেন না জনগণের উপর আস্থা রেখে আমরা আমাদের যার যার আদর্শ নিয়ে নির্বাচনে যাই, নির্বাচিত হয়ে এসে পার্লামেন্টে ডিবেট করি, ত্রুটি বিচ্যুতিগুলি আমরা চিহ্নিত করি,
ধাপে ধাপে সংস্কার হোক, অগ্রগতি হোক, দ্বিমত তো কেউ করছে না। কিন্তু একটা কল্পনা স্বৈরা শাসন সব রাজনৈতিক দল হতে পারে, আমি নতুন হয়েই যদি এইগুলি ভাবনা করি, দোষারোপ করি, তাহলে হয় কি অগ্রসর হওয়া যাবে না। শুরুটা হওয়া দরকার, এবং শুরুটা হওয়ার জন্য আমরা মানসিক প্রস্তুতিও আছে, রাষ্ট্র প্রস্তুত। রাষ্ট্র আমি বলছি, রাষ্ট্র কিন্তু একটা সুযোগ হয়েছে শুরু করার, কিন্তু শুরুটা না করে দোষ ত্রুটি খুলতে গেলে সমস্যা। শুরুটা করতে হবে, ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সহিষ্ণু আছে। বাংলাদেশের মানুষ কিন্তু আপনার স্যাক্রিফাইসও জানে, তাকে যদি উদ্বুদ্ধ করা যায় স্যাক্রিফাইসের জন্য উন্মুক্ত হয়ে আছে, রাজনৈতিক দলগুলির পাশে থাকবে যদি আমরা কারেকশন হতে পারি। কিন্তু জনগণকে অ্যাভয়েড করে নিজের ইচ্ছাই শিরোধার্য, নিজের ভাবনাটাই সংস্কার, আর নিজে সমৃদ্ধ না হলে নির্বাচন না, এভাবে ভাবলে হবে কি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া লাগবে। আমরা যেন সেটা কেউ না করি, জামিন জন আকাঙ্ক্ষা ধারণ করে যেন। রবি ভাই আপনাকে থামাই দেয়, জামিন এটাতে কি বলবেন সবশেষটাতে? এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রতিনিধির কথা আমরা শুনছি। একটা রাজনৈতিক দল যদি ধরেন হায়েস্ট 35 to 40% ভোট নিয়ে ভোট পেল, ধরেন 100-তে 40 জন, এটা হচ্ছে 100%-এর কিন্তু না। পুরো বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানে কিন্তু শুধু বিএনপি, শুধু ছাত্ররা, শুধু জামাত বা শুধু গণসংহতি, গণ অধিকার এরা পার্টিসিপেট করে নাই। বিশাল একটা জনগোষ্ঠী অরাজনৈতিক, এবং মূলত তাদের ডাকেই রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি করতো তাহলে এটার পুরো ফেসটাই অন্যরকম হতো। এটা সফল হয়েছেই এই এত রাজনৈতিক গ্রুপের জন্যই। তাহলে তাদের মতামত অনেক জরুরি এখানে। হ্যাঁ, এখানে শুধু আমি একটা দলের প্রতিনিধি, উনি আরেকজন দলের প্রতিনিধি, দুইটা দলের প্রতিনিধি, এদেরকে মানে 40% ক্যান নট ডিসাইড দ্য 100% ডিসিশন। এটা হচ্ছে প্রথম কথা, এটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু তাদের কাছে যাচ্ছি না। ঐক্যমত্য কমিশনে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, এখানে শুধু পলিটিক্যাল দলগুলো। আপনাকে সেটা বলেছিলেন ঐক্যমত্য কমিশনে? অবশ্যই, অবশ্যই আমরা বলেছি। এখানে যে এই যে নাগরিক কোয়ালিশনের যে বিভিন্ন যে বৈঠকগুলো হয়, ওখানে অনেকগুলো পেশাজীবী মানুষ কিন্তু তাদের বক্তব্য দিচ্ছে, এবং তাদের কাছে কিন্তু আমাদের যাওয়া, এই যে গণভোটের কথা, গণপরিষদের কথা, এই মানুষের কাছে যাওয়ার জন্যই কিন্তু আমরা বারবার বলছি। আরেকটা কথা হচ্ছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া হাসিনা শুধু নষ্ট করে নাই। ইতিহাসের দিকে আপনি যদি তাকান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু অনেকেই নষ্ট করার চেষ্টা করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে ম্যানিপুলেট করার চেষ্টা অনেকেই কিন্তু করেছে। এটাতে হাসিনা সফল হয়ে গেছে। এটা হাসিনা সফল হয়ে গেছে দেখে আজকে আমরা 16 বছরের এই নৃশংস একটা স্বৈরশাসক দেখলাম। আর এইটা কি ছিল? নির্বাচিত ছিল, কিন্তু সে ইয়ারা কিন্তু এসেছে বাইরে থেকে, কিন্তু ডেলিগেটরা এসেছে নির্বাচন দেখতে, নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার ছিল, রিটার্নিং অফিসার ছিল, আইন শৃঙ্খলা ছিল, সব খুব সুন্দর নির্বাচন হয়েছে। শুধু ভোট ছিল না, ওখানে ভোটার ছিল না। কিন্তু কেউ কি এই নির্বাচনকে চ্যালেঞ্জ করার মতো কোনো ধরনের সাহস দেখিয়েছে? কে দেখাবে সাহস? পুরো সিস্টেম হাসিনার আন্ডারে। আমি আবার বলছি, হাসিনা কিন্তু এখানে রূপক। তাহলে এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে ম্যানিপুলেট করতে হাসিনা সক্ষম হয়ে গেছে। প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে সংবিধান সংশোধন করতে বড় একটি রাজনৈতিক দল হয়তো সফল হয়নি, কিন্তু এরা সফল হয়ে গেছে। এরশাদের পতনের পর যখন এই যে আপনারা নির্বাচিত সরকারের হাতে সব সংস্কার চলমান, এই সব কথাতে গুডউইল কথাগুলো শুনতে কিন্তু ভালো, এগুলাতে আমরাও বিশ্বাস করি। কিন্তু কেন বাংলাদেশে বারবার গণ অভ্যুত্থান হচ্ছে? 71-এর পর কেন 90 আসলো, 90-এর পর কেন 24 আসলো? এগুলো কিন্তু একটু ব্যাখ্যা করা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের। কারণ এই 90-এর পরে যখন দুইটা বড় বড় রাজনৈতিক দল আসলো, তারা কিন্তু একটা সংস্কার প্রস্তাবও বাস্তবায়ন করে নাই। এবং ওয়াদা করা 3 জোটের রূপরেখা, এগুলো বলতে বলতে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এসব বলছি, এবং কেউ এই ওয়াদাটা পূরণ করে নাই। আপনার কি মনে হয় তখনকার যারা বুজুর্গ ছিল, এই তখন যারা তরুণ ছিল, তাদের সাথে কিন্তু আমরা এখন কথা বলি, তারা বলে তোমাদের মতো আমরাও কিন্তু অনেক চেষ্টা করেছিলাম 90-এর পরে। আমরা এখানে বিভিন্ন বইপত্রে তাদের এইসব অভিজ্ঞতার কথা লেখা আছে। আপনি কোনটা শুনতে চান? এই যে নারী আসনের কথা, নারী আসনের কে বিলুপ্ত করার জন্য, সংরক্ষিত নারী আসনকে বিলুপ্ত করার জন্য এরশাদের পতনের পর দফায় দফায় নারী সংগঠনরা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে এই পদগুলোতে, এই আসন, সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচন দেওয়ার জন্য, অথবা এই আসনগুলো বিলুপ্ত করার জন্য। এবং এই যে আপনারা শুরুতে বললেন যে যার টাকা আছে শুধু সেই কি নির্বাচন করবে, যার টাকা নাই তাহলে সে কি করবে? সে যে একজন দক্ষ নেতৃত্ব। নির্বাচন কমিশন তো এই প্রার্থীর হলফনামার ব্যাপারটা সমান করেনি সবার জন্য। এখানে তো পেশির খেলা, টাকার খেলা বিভিন্ন স্থানীয় পর্যায়ে বিভিন্ন আসনগুলোতে সমানে চলেছে। আপনি বড় রাজনৈতিক দলগুলোর গত কয়েক মাসের অন্তর্কোন্দল দেখেন, 100-র উপর মানুষ মারা গেছে অন্তর্কোন্দলে।
নিজেদের ওই একটা আসন ঘিরে নিজেদের যে পেশি শক্তির প্রদর্শন এবং এই যে সামনে তো মনোনয়নের সময় তো আরো বেশি এগুলো আসবে। দেখেন এনসিপি কিন্তু নতুন রাজনৈতিক দল, খুবই ছোট। আমি এটাতে উদ্বুদ্ধ হয়ে কি আপনাদের মধ্যে এই রোগ ধরে গেছে? এবং এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা আমি এই যে মাদারীপুরের এই ঘটনা, আমরা কিন্তু সাথে সাথে এটার কিন্তু অ্যাটেম্প নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং এটা আমি ব্যক্তিগতভাবে মানে নিজেকে আমি সান্ত্বনা দেই যে এটা প্রথমেই অ্যাড্রেস হয়েছে, একদম শুরুতেই। মানে অনেকটা আমি জানার আগেই আমি দেখলাম যে এটার বহিষ্কারাদেশ বা এটার অ্যাড্রেসটা হয়ে গেছে বা ঘটনা। সো এগুলো যে হচ্ছে, এটা যে হবে না এটার আমি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু এটা হলে যাতে এটা এভাবে দমন করা হয় এবং এটা শুধু একটা দলের না, সবার যাতে এটা অ্যাড্রেস করা হয় এখন থেকে। আমি ব্যক্তিগতভাবে পুরনোগুলো আর আনতে চাই না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আপনি যেটা বললেন যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটাকে, সব ক্রাইসিস কিন্তু এই ক্ষমতার শুরুতেই হয়। যে ক্ষমতায় থাকে সে নামতে চায় না, টেনে তাকে নামাতে হয়, গণ অভ্যুত্থান করে তাকে নামাতে হয়। আর যে বিরোধী দল আছে সে বলে যে আমার জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচন কমিশন আমার না, আইন শৃঙ্খলা আমার না, সব স্থানীয় প্রশাসন হচ্ছে সরকারের শাসানো, ওখানে গেলে তো আমি কোনো সব ম্যানিপুলেট হয়ে যাবে। এই জিনিসটাই কিন্তু সেট করা হচ্ছে গণতন্ত্র। এবং এখন যে ঐকমত্য কমিশনে এই সংস্কার, এই যে আমরা বারবার সংস্কার কথা বললে আমাদেরকে যে এত হেয় করা হয়, আমরা এই বেসিক জিনিসটাই কিন্তু চাচ্ছি। সেটা কিন্তু শুধু এনসিপির জন্য বা ছাত্র জনতাদের জন্য হবে না, এটা সবার জন্যই হবে। যে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন দেন, নিরপেক্ষ স্থানীয় প্রশাসন দেন, এরপর নির্বাচন, এরপর আপনারা নির্বাচিত সরকার হয়ে এসে আপনাদের মন মতো করেন। কিন্তু 2/3 এই যে নির্বাচিত সরকার এসে সংস্কারগুলো বাস্তবায়ন করবে, এই চক্করে কি হয়, 2/3 ওই হান আর ভোটে ওটা হয়, পরের আরেক দল এসে ওটাকে নাকচ করে দেয়, খারিজ করে দেয়। এবং এই দুই দলের 2/3 খেলায় মাঝখানে কাদা জীবন দেয়, অরাজনৈতিক জনগোষ্ঠী জীবন দেয়।